জি 24 ঘন্টা বাংলায় 5 নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর আমরা যে খবরে ছিলাম কিছুক্ষণ আগে পর্যন্ত যে জীবন বীমা এলআইসি এই বেশ কিছু ক্ষেত্রে 18% জিএসটি নিয়ে নীতিন গডকরি আগে সুর চড়িয়েছিলেন এবং তারপর সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল। আমরা সেই আলোচনায় আসবো 5:30টায়। তবে তার আগে এখন যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তা হলো রাহুল গান্ধীর ওপর ইডির নেকনজর। অন্তত এমনই জল্পনা উস্কে দিয়েছেন রাহুল গান্ধী নিজেই। এক্স হ্যান্ডেলে রাহুল পোস্ট করেছেন তার বিরুদ্ধে অভিযান চালাতে ছক কষছে ইডি। অপেক্ষা করছেন তিনি, এলে ইডির জন্য চা বিস্কিট থাকবে। খুব স্বাভাবিকভাবে বিরোধীরা এককাট্টা হয়ে উঠেছেন আবার যে প্রতিহিংসার রাজনীতি, এবং তা নিয়ে নতুন করে সুর চড়াচ্ছেন। ফের নতুন করে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের প্রসঙ্গ উঠছে। মিথ্যে কথা বলছেন রাহুল, বিভ্রান্তির চেষ্টা, পাল্টা गेरुआ शिविर। चक्रव्यूह के बारे में थोड़ी रिसर्च की और पता लगा कि चक्रव्यूह का एक दूसरा नाम होता है पद्मव्यूह, मतलब लोटस फॉर्मेशन। तो जो चक्रव्यूह होता है स्पीकर सर, वो लोटस के शेप में होता है, कमल के फूल के शेप में होता है। 21वीं सदी में सर एक नया चक्रव्यूह तैयार हुआ है स्पीकर सर, वो भी लोटस की शेप में है सर, और उसका चिन्ह प्रधानमंत्री जी अपनी छाती पर लगा के चलते हैं। চক্রব্যূহ নিয়ে এই মন্তব্যের বিতর্ক এখনো থামেনি। তার মধ্যেই নতুন করে বিতর্ক উস্কে দিলেন লোকসভার বিরোধী দলনেতা। এক্স স্যান্ডেলে মাঝরাতে তার পোস্ট। তার চক্রব্যূহ মন্তব্য দুজনের খুব অপছন্দ হয়েছে। ইডির ভেতর থেকে খবর পাওয়া যাচ্ছে তার বিরুদ্ধে যাতে অভিযান চলে তার পরিকল্পনা চলছে। দুহাত ভরে অভিবাদন জানাতে তৈরি ইডির জন্য রাহুলের তরফে চা বিস্কিট তৈরি। আর এতেই নতুন করে আগুনে ঘি ফুঁসে উঠেছে गेरुआ शिविर, तेड़े फुड़े विरोधीरा। उनका जो भाषण था बहुत दमदार और बहुत प्रभावशाली, और देश के हर कोने में वो भाषण लोगों के मोबाइल और टीवी में गूंज रहा था। और निश्चय ही ये केंद्र सरकार अब उनके आवाज़ को दबाने की कोशिश करने की एक साजिश रच रही है। उनके हर साजिश से मुकाबला करने के लिए कांग्रेस पार्टी तैयार है। जब भी कोई सरकार के खिलाफ आवाज उठाता है, निश्चित रूप से उसके पीछे ईडी डाल दी जाती है, उसके पीछे सीबीआई डाल दी जाती है। और यही हेमंत सोरेन जी के साथ हुआ, यही केजरीवाल जी के साथ हुआ, यही मनीष सिसोदिया के साथ हुआ, सत्येंद्र जैन के साथ हुआ, मेरे साथ हुआ। जो इस सरकार के खिलाफ आवाज उठाएगा उसको पकड़ के जेल में डाल देंगे। ऑलरेडी वो बेल पे है, एक केस में कोर्ट से वो बेल पे है, बेल रिजेक्ट हो जाएगा तो ऐसे ही अरेस्ट होगा। इनके लिए इसके लिए ज़्यादा बुद्धि लगाने की क्या चीज़ है। तो अगर उनके खिलाफ कोई इल्ज़ाम है तो अरेस्ट होंगे, यही स्वाभाविक है ना। अगर उनके अगेंस्ट में कुछ करप्शन के चार्जेस है, अगर करप्शन नहीं है तो कुछ नहीं होगा। मैं समझता हूँ देश का दुर्भाग्य है जो राहुल गांधी संवैधानिक पद पर एलओपी हैं। सदन चल रहा है, सदन के अंदर तो झूठ बोलते ही हैं, सदन के बाहर भी भ्रम फैलाने का काम किए हैं। उन्हें चुनौती देता हूं कि वो बताएं कि कौन अधिकारी उनको फोन किया है। বিজেপির তরফে রাহুলের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তোলা হচ্ছে। বিরোধীরা তুলছে এজেন্সির অপব্যবহারের অভিযোগ। কিন্তু কোন মামলায় রাহুল এমন আশঙ্কা করলেন? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন চক্রব্যূহ মন্তব্যের রেশ ধরে রেখে বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগের ঝাঁঝ বাড়াতে চাইছেন রাহুল। সত্যি কি ইডি কোমর বাঁধছে রাহুলের বিরুদ্ধে, নাকি ভিকটিম কার্ড? রাজধানীর অন্দরে জোর চর্চা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। স্টুডিওতে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু আলাপ করিনি। আমাদের সঙ্গে মৃত্যুঞ্জয় পাল রয়েছেন তৃণমূলের, শতরূপা রয়েছেন বিজেপির, অনিন্দ্য রায়চৌধুরী কংগ্রেসের, শুভজিৎ সরকার সিপিআইএম এবং প্রদীপ চ্যাটার্জি রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন আমাদের সঙ্গে। আমি শুরুতেই অনিন্দ্যদার কাছে। অনিন্দ্যদা, আমি একটু অন্য প্রসঙ্গে আসছি। আজকে একটা ইন্টারেস্টিং খবর এসছে, মানে আমরা ভুয়ো শিক্ষক, ভুয়ো ডাক্তার এসব তো দেখেছি, আজকে ভুয়ো কৃষক। এই জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ তারা হচ্ছে এই ভুয়ো কৃষক। এদের মানে এরকম নাম লিখিয়ে অন্তত 45 কোটি টাকা তছরূপ করেছে এবং তাদেরকে গ্রেফতার করেছে তদন্তকারী আধিকারিকরা। এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? দেখুন, তৃণমূল করতে গেলে দুর্নীতি আপনাকে করতেই হবে। এখন দুর্নীতি না করলে তৃণমূলে আপনি বড় জায়গা পাবেন না।
সমস্যা যেটা হচ্ছে যে দুর্নীতি করার পরও যদি আমাদের মুখ্যমন্ত্রী দুর্নীতির বিরোধী মুখ হয়ে থাকে, তাহলে তার নিজের কাছে প্রশাসন ছিল। কিন্তু অনন্তদা, এটাকে তো তৃণমূল বলছে রাজনৈতিক প্রতিহিংসা। দেখুন, যেই মামলাগুলো আজকে এখানে হচ্ছে সেই মামলাগুলো প্রত্যেকটা কোর্টের অর্ডারে হচ্ছে বা হাইকোর্টের অর্ডারে হচ্ছে। হাইকোর্টের অবজারভেশন অনুযায়ী কিন্তু এখানে যে এজেন্সি আছে বা ধরুন ইনভেস্টিগেটিং এজেন্সি আছে তারা তদন্ত করছে। ন্যাশনাল হেরাল্ড মামলা, ন্যাশনাল হেরাল্ড মামলায় আপনাকে বলি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কোনো রকম অর্ডার বা অবজারভেশন ছিল না। ন্যাশনাল হেরাল্ড মামলায় 55 ঘন্টা জেরা করেছিল রাহুল গান্ধীকে। ইডি বলেছিল যে গ্রেপ্তার করবে, তা ক্ষমতা রাখলে ইডি গ্রেপ্তার করবে রাহুল গান্ধীকে। তাহলে এই যে নতুন করে বলছেন ইডি আধিকারিকরা অভিযানের তোড়জোড় করছে, এটা কোন মামলায়? নতুন মামলায় কি করছে এটা নরেন্দ্র মোদী আর ইডির অফিসাররা বলতে পারবে। রাহুল গান্ধী জানেন না? না, রাহুল গান্ধী কি করে যাবে? রাহুল গান্ধী শুধু জানলেন আচমকা তার বাড়িতে ইডি অভিযান চালাবে। তার কারণ আছে। ইডি মানে এখন হচ্ছে ইমার্জেন্সি ডিকেট। ইডির নাম হচ্ছে ইমার্জেন্সি ডিকেট, যেটা 2014 সাল থেকে শুরু হয়েছে এবং 2024 অবধি। হালুয়া সেরিমনিতে আপনি দেখেছেন রাহুল গান্ধী বলেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে, হালুয়া সেরিমনিতে একজন দলিতের ছবি নেই, একজন সংখ্যালঘুর ছবি নেই, বাকি 20 জনের মধ্যে 18 জনের ছবি আছে। যেটা চক্রব্যূহের কথা বলছে রাহুল গান্ধী, তো ঠিকই বলছেন। ভারতবর্ষে চক্রব্যূহ কাদের মধ্যে আছে? ছোট ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী, শ্রমিক, কৃষক, যুবক। আপনি মানলাম এই নিয়ে তর্ক হতে পারে, কিন্তু অনিন্দদা কোন মামলায় রাহুল গান্ধী এইটা মনে করছেন তার বাড়িতে ইডি অভিযান চালাতে পারে? কোন মামলায়? ইডির অভিযান চালাতে গেলে কোনো মামলা দরকার হয় না। এটা কোনো কথা হলো? মলয় ঘটককে 13 বার নোটিশ দেওয়ার পর মলয় ঘটক না গেলে গ্রেফতার হয় না। কিছুই না করি এমনি ইডি ইডি সিবিআই করতেই পারে অনেক মামলা। আমি শেষ করে দিই, আমি 1 মিনিট। ইডি সিবিআই আমি সিবিআই এর মামলা করি তো ডিফেন্স করি। সিবিআই এর যদি আপনি পার্সেন্টেজ অফ কনভিকশন দেখেন সেটা হচ্ছে 0.85। সিবিআই শুধু পলিটিক্যাল হ্যারাসমেন্ট করার জন্যই এইগুলো করে যাতে তাকে মেলাইন করা যায়। সতেরোপতি, দেখো, প্রথমত আমার একটা, তুমি একটু আগে মানে অনিন্দদার কথা যদি মানি, আমাকে পছন্দ হচ্ছে না, একদিন আমার বাড়িতে ইডি চলে এলো, ইডি আমার বাড়িতে তল্লাশি চলালে হয়তো আমাকে আরো পয়সা করি কিছু দিয়ে যাবে, তাও চলে এলো। প্রথমত সব্যসাচী, আমার যে খুব একটা লোককে অপছন্দ হয় তা না, অপছন্দ হলে ঘ্যাঁ ঘ্যাঁ করে বকে দিই, আমার কোনো এজেন্সি লাগে না। আচ্ছা, কামিং ব্যাক টু সিরিয়াস ইস্যুস, আমার এটা খুব ভালো লাগছে, তোমার সঙ্গে এক্ষুনি আমার আলোচনা হচ্ছিল যে রাহুল গান্ধী একটা নতুন অবতারিত হয়েছেন পার্লামেন্টে। সত্যি অন্তত বিজেপির সঙ্গে লড়তে গেলে এই যে রামায়ণ নিয়ে পড়লেন, শিবপুরাণ নিয়ে পড়েছেন কি পড়েননি আমি জানি না, শিবের পোস্টার নিয়ে চলে এসেছিলেন, এখন মহাভারতের চক্রভিউ নিয়ে আবার প্রচুর রিসার্চ করে বলেছে যে পদ্মভিউ, আমি জানি না ও কোত্থেকে রিসার্চ করেছে, মানে রিসার্চের লিমিটটাও গুগল অবধি না তার বাইরে গেছে আমি জানি না। আমি কিন্তু দিস ইজ ভেরি ইমপ্রেসিভ যে একটা কোথাও লিডার অফ অপোজিশন হয়ে বলার স্ট্যান্ডার্ডটা মাঝে সাঝে একটু তুলছেন। তবে আমি জানি না ইডি নিয়ে উনি এত ভয় পাচ্ছেন, কারণ উনি প্রথম দিনই দ্য ফার্স্ট ইন্ট্রোডাক্টরি স্পিচ লোকসভায় উনি বলেছিলেন যে ইডি নাকি ওনাকে কি 17 ঘন্টা না কত ঘন্টা রেড করেছে, কোয়েশ্চেন করেছে, উনি তাতে বিন্দুমাত্র ভয় পাননি। মানে আমি জানি না, এটাতে কংগ্রেস বেটার বলতে পারবে কত ঘন্টা, লোকসভায় বলেওছে কত ঘন্টা করেছে এবং উনি কি খাইয়েছেন, ওনার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। ইডি নাকি বলেছে যে আরে আপনি তো চট্টানের মতন খড়ে হুয়ে হ্যাঁ, পিলার লাইক আ রক ইউ স্ট্যান্ডিং। তো তাহলে তো আবার নতুন করে ইডির গল্প শোনানোর দরকার নেই। গিরিরাজ সিং তো স্টেটমেন্টও দিয়েছে যে কই আমরা তো জানি না এখনো অবধি। নিশ্চয়ই তাই, আই ওয়াজ জাস্ট কামিং টু দ্যাট, যে এদের এন্টায়ার গান্ধী ফ্যামিলির আরও কংগ্রেস ওদের বলতে ভালো লাগে যে ওই দেখো আমাদের ফ্যামিলিতে কত স্যাক্রিফাইস, ওই দেখো ওরাই সিঙ্গুলারলি, মানে কংগ্রেসের ফ্যামিলি একমাত্র সিঙ্গুলারলি। এই ক্ষেত্রে অন্তত তাই মনে করছে না, তৃণমূল পরিষ্কার মনে করে যে দুর্নীতি যদি কেউ ভারতবর্ষে করে থাকে, তাতে যদি কোনো এজেন্সি যদি তদন্ত করে সাজা দিতে পারতে সেটা তো সাধুবাদ, সবাই চায়, আমরাও তাই চাই। সেটা যদি তৃণমূল কংগ্রেসেরও কেউ যদি জড়িত থাকে নিশ্চিতভাবে সাজা দিক, তাতে তো কোনো অসুবিধা নেই। কিন্তু মুশকিলটা হলো 2012-13 সালে সারদা মামলা নিল সিবিআই, এখনো অবধি 12 বছর কেটে যাওয়ার পরও ট্রায়ালটা শুরু হলো। নিঃসন্দেহে মৃত্যুঞ্জয় এগুলো নিয়ে তো প্রশ্ন উঠবে যে এখনো পর্যন্ত কনভিকশন রেটটা কি, যেরকম অনিন্দা বলছিলেন। কিন্তু আমি বলছি এই পার্টিকুলার রাহুল গান্ধীর ক্ষেত্রে আমার মাথায় আসছে না যে ঠিক কোন মামলায় তিনি এটা বললেন। আমি জানি না অন্য কোনো মামলা থাকতে পারে কিনা। আমি একটা কথা বলবো একটু, আমি সরি মৃত্যুঞ্জয়, তোমার টাইম আমি একটু এক সেন্টেন্স, তারপর তুমিই বলো। একটা পুরো অ্যালায়েন্স ফর্ম হয়ে গেল, তাদের কোনো নীতি নেই, কোনো মানে ওয়ে ফরওয়ার্ড নেই, কোনো এজেন্ডা নেই, একমাত্র সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা
আচ্ছা, আমি বলি, যে আজকে ED ED আর CBI আচ্ছা, নাকি ধরে নিয়ে আচ্ছা, চলে আচ্ছা, যাবে। ভালো, একটা আচ্ছা এবার বলি alliance আপনাকে, হবে। দিলাম তো 1 মিনিট, বললাম যে দেখুন এক মিনিট হয়নি। আচ্ছা পরিষ্কার কথা হলো যে ইডি সিবিআই যাই হোক কেন্দ্রীয় এজেন্সি বিরোধীদের কণ্ঠস্বর রোধ করার জন্য ব্যবহার করা হচ্ছে, এটা তৃণমূল কংগ্রেস বারবার বলছে। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 8-8 বার সমন দেওয়া হয়েছে, গেছেন দিল্লিতে মিটিংয়ের আগে যাওয়া হয়েছে, নবজোয়ার কর্মসূচির আগে ডাকা হয়েছে, গেছেন মাথা উঁচু করে বেরিয়ে এসছেন। এই যে প্রত্যেকটি জায়গায় আমরা কংগ্রেস আজকে প্রদেশ কংগ্রেস এখানে দাঁড়িয়ে কি বলছেন, পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমরা যে প্রদেশ কংগ্রেস যেটা বলছে সেটা নিয়ে ধরছি না। আজকে যারা রাহুল গান্ধী শুধু নয়, হেমন্ত সোরেন থেকে আরম্ভ করে অরবিন্দ কেজরিওয়াল প্রত্যেকের সাথে এই যে কণ্ঠস্বর রোধ করে দেওয়ার মামলাগুলো হচ্ছে ইডি সিবিআইকে দিয়ে, এটা তো আমরা প্রত্যেক দিন এর বিরোধিতা করছি। আমরা এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে করছি, টিভি চ্যানেলে করছি, রাস্তায় করছি, আমরা সংসদে দাঁড়িয়ে করছি। আজকে বলা হচ্ছে যে শুধুমাত্র কংগ্রেস বলছিল, কংগ্রেসে তো শুধু রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধী নয়, পি চিদম্বরমের এগেনস্টে হয়েছে, রবার্ট বাদ্রার এগেনস্টে হয়েছে। তো সেগুলো কি হয়েছে সবকিছু কি হাইকোর্টে? আচ্ছা বলছে অনিন্দদা বলে হাইকোর্ট মনিটরিং এ হচ্ছে। যদি হাইকোর্ট মনিটরিং এর তদন্তটা কে করছে? তদন্ত তো সিবিআই ইডি করছে। তদন্তের অফিসারগুলো তো তারাই, তদন্ত অফিসারগুলো তো আর ইউএসএ থেকে আসছে না, ইউকে থেকে আসছে না, তারাই তো তদন্ত করছে, যারা যারা বিজেপির কথাতেই চলছে। আরেকটা কথা আমি বলি, এই যে তুমি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকছো, আজকে রাহুল গান্ধীকে বলছেন যে রাহুল গান্ধীকে কে বললেছে? আরে রাহুল গান্ধী যার কাছ থেকে খবর পেয়েছে সেই লোকটা হলো যেই লোকটা রোজ শুভেন্দু অধিকারী আর সুকান্ত অধিকারীকে বলে যে একে অ্যারেস্ট করতে হবে, সেই লোকটাই রাহুল গান্ধীকে খবর দিয়েছিল, আলাদা কোনো লোক নেই। যেই লোকটা শুভেন্দু অধিকারীকে বলে আর চ্যানেলের সামনে ক্যামেরার সামনে যে শুভেন্দু অধিকারী দাঁত বার করে বলে, নাচতে নাচতে বলে কালকে ওর বাড়িতে যাবে, সুকান্ত মজুমদার বলে, এই লোকগুলো আমি বলছি আমি তুলনা করছি, এটা তুলনা হচ্ছে না, আমি ইনফরমেশন সোর্স, এটা আমি সোর্স আমি তুলনা করছি না, সোর্স এটা বুঝতে ভুল হলে অনিন্দা আমার কিছু করার নেই। বিজেপি আর কংগ্রেসের একই যেরকম সোর্স দেয় লোকটাকে আমি তো এই জানতে চাই, ওই লোকটা শুভেন্দু অধিকারী বলে দিতে পারে। আচ্ছা আমার সময় খুব কম, শুভজিৎ কিন্তু আমার কথা হলো কি সময় খুব কম, শুভজিৎ দেখো ইডি সিবিআই এই যে সংস্থাগুলো, কেন্দ্রীয় সংস্থাগুলো, তুমি যে প্রশ্নটা করলে যে কারো কাছে কিছু না থাকলে কি ইডি সিবিআই যায়, দেখো আমি তোমায় বলছি অরুন্ধতী রয় বা প্রবীর প্রকাশতর মতো লোকেরা যারা কোনো রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত না, তাদেরকেও তো স্টেট মেশিনারি বিভিন্নভাবে তাদেরকে হ্যারাস করছে। তাহলে আসলে ইডি সিবিআই বা কেন্দ্রীয় সংস্থাগুলো অনেক ক্ষেত্রে এই যে স্টেট মেশিনারিতে যারা ক্ষমতা রয়েছে তাদের অঙ্গুলি হারানো চলছে, এর তো প্রমাণ এখান থেকেই রয়েছে। তবে একটা ডিফারেন্স আছে এখানে বুঝতে হবে, অনুব্রত মণ্ডলকে তুমি এখন যদি রাহুল গান্ধীর সঙ্গে কম্পেয়ার করো, দুটোর মধ্যে পার্থক্য আছে। বা তুমি যদি এখন শাহজাহানের সঙ্গে রাহুল গান্ধীর সঙ্গে কম্পেয়ার করো, দুটো আলাদা বিষয়। রাহুল গান্ধী বা অন্যান্য যারা বিরোধী দলের নেতা রাজ্যগুলোতে বিভিন্ন জায়গায়, তারা নিশ্চয়ই যখন ইডি সিবিআই তাদের কাছে যাচ্ছে, তারা গিয়ে তাদের ইডি সিবিআই গাড়ি লোক জড়ো করে ভাঙচুর করাচ্ছে না, নিশ্চিতভাবে এরকম ছবি আমরা দেখিনি, কিন্তু এক্ষেত্রে আমরা এরকম ছবি দেখেছি। তাই দুটোকে মেলালে কখনোই চলবে না। তবে এটা ঠিক যে এই ধরনের সংস্থাগুলোর কাজ ছিল নিরপেক্ষ তদন্ত করা, যে দুর্নীতির সঙ্গে যুক্ত সে যে দলেরই হোক তার বিরুদ্ধে তদন্ত করা, কিন্তু তারা সেটা করেনি। নির্দিষ্টভাবে যারা বিজেপিকে অপোজ করেছে বিভিন্ন স্টেটে, সেটা সামনে থেকে হোক, কেউ লুকিয়ে লুকিয়ে অন্য কিছু স্ট্যান্ড নিক না কেন, সেই তাদের ক্ষেত্রে ইডি সিবিআই প্রোঅ্যাক্টিভ হয়েছে। কিন্তু ইডি সিবিআই এর ক্ষেত্রে এ রাজ্যে একরকম স্ট্যান্ড, সেন্ট্রালি একরকম স্ট্যান্ড, এটাও তো হতে পারে। আমি বলছি তো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি ইডি সিবিআই অ্যারেস্ট করতে এসেছিল, তাহলে একটা অন্য বিষয় থাকতো। এখন তুমি যদি শেখ শাহজাহান, রাহুল গান্ধী, পিনারাই বিজয়ন এদেরকে এক জায়গায় ফেলে দাও, এ তো মুশকিল আছে। কেন বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী কম্পেয়ার করতেই পারি না? রাহুল গান্ধী কি 7 লাখ ভোটে জিতেছে নাকি? হতেই পারে। রাহুল গান্ধী কি না, রাহুল গান্ধী করেছে ওয়ানাডে যখন রাহুল গান্ধী ক্যান্ডিডেট ছিল, আমরা তো সংবিধানে লেখা আছে যে 7 লাখ ভোটে জিতা যাবে। এটা কি কথা? কি শোনো কথাটা বলতে দাও, তুমি বলো কোনো কথা। রাহুল গান্ধীর বিরুদ্ধে আমাদের প্রার্থী ছিল তো কেরালাতে, আমরা হেরেছি, রাহুল গান্ধী জিতেছে। কিন্তু রাহুল গান্ধী কি বিরোধী দলের প্রার্থীকে সেখানে ইভিএম এ সেলোটেপ লাগিয়ে, কালো টেপ লাগিয়ে জিতেছে? আমি একটু রাজীবের কাছে যাব। রাজীব আমাদের দিল্লির প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রাজীব, খুব সংক্ষেপে, আমার সময় একদম কম, বিরতির সময় প্রায় হয়ে গিয়েছে, এই মুহূর্তে পলিটিক্যাল সিনারিওটা রাহুল গান্ধীর এই এক্স স্যান্ডেলে পোস্টটি কোন জায়গায় দাঁড়িয়ে, খুব সংক্ষেপে রাজীব। দেখো, রাহুল গান্ধী গতকাল রাতে মধ্যরাতে যে পোস্ট করেছেন, তারপর থেকে জাতীয় রাজনীতিতে শোরগোল পড়েছে
একদিকে কংগ্রেসের নেতারা তারা সংসদের ভেতরে আলোচনা চেয়ে তারা মুলতবি প্রস্তাব দিয়েছেন। কংগ্রেস সাংসদ মনিকাম টেগোর তিনি প্রস্তাব জমা দিয়েছেন, তিনি এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন। আবার পাশাপাশি দেখছি বিরোধী রাজনীতি তার কংগ্রেসের যারা বিরোধী অর্থাৎ শাসক দল বিজেপির নেতারা তারা বলছেন যে রাহুল গান্ধী ওয়েনারের ঘটনা থেকে দৃষ্টি ঘোরাতে এবং তার ব্যর্থতা ঢাকতে এই বিষয়টিকে সামনে আনছেন, তিনি নাটক করছেন। এই দুইয়ের মধ্যে কিন্তু টানাপোড়েন চলছে। তবে আমি তোমাকে জানিয়ে রাখি যে রাহুল গান্ধীর যে মূল বক্তব্য বাজেট আলোচনায় গত 29শে জুলাই যে বিষয়টি তিনি চক্রব্যূহের কথা বলেছিলেন, মহাভারতের চক্রব্যূহের কথা, অভিমন্যুকে ঘিরে ধরার কথা এবং তার সঙ্গে পদ্মব্যূহের কথা বলেছিলেন, তার অভিযোগ যে সিবিআইয়ের ভেতর থেকে আধিকারিকরা তাকে বলেছেন যে তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে এবং তাকে ফাঁসানোর চেষ্টা চলছে এবং সেক্ষেত্রে তিনি বাহু একেবারে বাড়িয়ে রেখেছেন এবং চা বিস্কুটেরও বন্দোবস্ত করে রাখছেন। রাহুল গান্ধীর এই টুইট, এই এক্স হ্যান্ডেলে পোস্ট, এই বিষয়টি নিয়ে কিন্তু জাতীয় রাজনীতিতে যে আলোচনা শুরু হয়েছে তাতে একটা কথা স্পষ্ট যে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে এতদিন ধরে বিরোধী রাজনৈতিক দলগুলি যেভাবে সরব হয়েছে, রাহুল গান্ধী তাতে আরও এক ধাপ এগিয়ে গিয়েছেন এবং সেক্ষেত্রে তিনি বলছেন একেবারে ভিন্ডিকটিভলি কোনো একটি ইস্যু সংসদে তোলা হলে তার প্রতিশোধ নেওয়ার জন্য, প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বিরোধী নেতাদের। অনেক ধন্যবাদ রাজীব। আমরা বিরতির সময় গেছি, আমি প্রদীপদার কাছে বিরতির পর ফিরবো। তবে তার আগে একটা প্রশ্ন রেখে যাই প্রদীপদার জন্য। প্রদীপদা, যদি এইরকম হয়ে থাকে, যেরকম অনিন্দা বললো যে কনভিকশন রেট যদি এরকম হয়ে থাকে যে সিবিআই ইডি কোনো একটি মামলার কনক্লুশনে পৌঁছতে পারছে না, কেউ সাজা পাচ্ছে না, আমার অন্তত মনে পড়ছে না সাম্প্রতিক যে পরপর ঘটনায় কেউ পেয়েছেন কিনা, যদি এটা হয়ে থাকে, যদি হেমন্ত সোরেন গ্রেফতার হন তারপর বেল পেয়ে যান, এই ধরনের ঘটনা ঘটতে থাকে, তাহলে কি কোথাও গিয়ে একটা বিরোধীদের কাছে এটা একটা স্টেটাস সিম্বল হয়ে যায় যে আমার বিরোধিতার এতটাই পর্যায়ে পৌঁছে গেল যে সরকারকে ইডি সিবিআই দিয়ে আমাকে গ্রেফতার করতে হলো এবং আমি জামিন পেয়ে বেরিয়ে এলাম এবং প্রতিহিংসার ইস্যুর সামনে এনে সুর চড়াতে পারলাম? এইটাই কি ভবিষ্যৎ? আমি আসবো আপনার কাছে এই প্রশ্নে, একটা বিরতির পর। সঙ্গে থাকুন। রাজনৈতিক মহলের একাংশ এই প্রশ্ন করছে এটা ভিকটিম কার্ড কিনা রাহুল গান্ধীর যে এক্স হ্যান্ডেলে পোস্ট, সেই প্রশ্ন আপনাদের কাছে রেখেছিলাম। আপনারা ফেসবুক, টুইটার, ইনস্টাতে বেশিরভাগই মনে করছেন এটা ভিকটিম কার্ড। এই নিয়ে বিতর্ক চলতে পারে। আমি ছোট করে আমি প্রদীপদার কাছে আছে, অরিন্দর কাছে আসবো। সাধারণ মানুষের এই বক্তব্য এবং যেখানে রাহুল গান্ধী প্রায় মধ্যরাতে যখন এই এক্স হ্যান্ডেলে পোস্টটা করেন, এর গুরুত্ব কিন্তু অন্যরকম হয়ে যায়। এখানে লোকসভার বিরোধী দলনেতা এই ধরনের অভিযোগ করছেন, এই ধরনের আশঙ্কা প্রকাশ করছেন, ভয়ঙ্কর ব্যাপার না? বিজেপির প্রতিনিধি বা বিজেপি যে সমস্ত নেতারা আজকে আপনার এই প্রোগ্রাম দেখছে, তাদের কাছে আমার একটা বিনীত প্রশ্ন যে হেমন্ত বিশ্ব শর্মা, জয় পান্ডা, দেবেন্দ্র ফডনবিস, অশোক চৌহান, অজিত পাওয়ার, প্রফুল্ল প্যাটেল, রঘুবর দাস, শিবরাজ সিং চৌহান, বসুন্ধরা রাজে, নারায়ণ রানে, বাসবরাজ বোম্বাই, এদের কাছে কেন ইডি যায় না বলুন তো? যে অশোক চৌহান থেকে শুরু করে, যিনি জানেন তো যে কার্গিলের শহীদদের যে বাড়ি করা হয়েছিল সেটা হাউজিং, সেই হাউজিং বিক্রি করে দেওয়া হয়েছিল। আপনার এই অভিযোগ আমি বুঝতে পারছি যে প্রতিহিংসার রাজনীতি, কিন্তু রাহুল গান্ধীর কোন মামলায় ইডি তার বাড়িতে অভিযান চালাতে পারে? আবার সেই ন্যাশনাল হেরাল্ড মামলা কি? মানে একটু কনফিউজিং বিষয়টা না। কোন মামলায় করেছে না করেছে 55 ঘন্টা জেরার পর তারা রাহুল গান্ধীকে ক্লিন চিট দিয়ে বলেছিলেন এবং রাহুল গান্ধীও সেটা টুইটারে পোস্ট করেছিলেন যে ওনাকে ক্লিন চিট দেওয়া হয়েছে। তাহলে তো মিটেই গেল। তার মানে নিশ্চয়ই অন্য মামলা, অন্য কোনো মামলা এখন প্রশ্ন করলে তো মামলা দেবে। চক্রবৃহৎ মানে বক্তব্যের জন্য তো এটা হতে পারে যে ইডি মানি লন্ডারিং একটা মামলা হবে। অভিমন্যু আর রাহুল গান্ধী পার্থক্য হচ্ছে অভিমন্যু ঢুকতে শিখেছিলেন, বেরোতে শেখেননি। রাহুল গান্ধী ঢুকতেও জানেন, বেরোতেও জানেন। আচ্ছা প্রদীপদা, যে প্রশ্ন আপনার কাছে বিরতির আগে রেখেছিলাম। দেখুন, আমি প্রথমেই বলবো যে গত 4-5 বছরে যে সমস্ত হাই প্রোফাইল বিরোধী রাজনৈতিক নেতৃত্বকে ইডি সিবিআই ডেকেছিলেন, তাদের সেই কেসগুলো কখনোই ক্লোজ ডাউন হয়নি। ফলে সেই কেসগুলো চলছে এবং তার পরিপ্রেক্ষিতে যে আবারও তাদেরকে ডাকা হতে পারে, এর জন্য হঠাৎ করে কোনো ইনফরমেশনের দরকার হয় না। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই এখন একটা মাঝরাত্রে ফোন পেয়ে হঠাৎ নড়ে চড়ে বসবেন না যে তাকে আবার ডাকা হতে পারে। এটা খুব স্বাভাবিক যে ডাকা হবে। রাহুল গান্ধীর এই কথাটা যে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন, তার গুরুত্বটা হচ্ছে যে এই যে ইডি সিবিআই এর তদন্ত এবং ঘন ঘন যে ডাকা বিরোধীদের, সেটা কিন্তু ইডি এবারে অনেক বেশি গুছিয়ে তারপরে আসতে হবে। না হলে কিন্তু রাহুল গান্ধী যে কথাটা বলেছেন তার ফলে
মানে সংসদে বিরোধীরা কিন্তু অনেক বেশি সরগরম হয়ে উঠতে পারবে এবং আওয়াজ তুলতে পারবে। আপনি যে প্রশ্নটা করেছিলেন, প্রতিবাবু বিজেপির তরফে দাবি করা হচ্ছে যে এরম তো গিরিরাজ সিং যেমন মানে স্পষ্টই বলছেন মিথ্যে কথা বলছেন তিনি, এরম কোনো বিষয়ই নয়। যদিও সুকান্ত মজুমদাররা বলছেন যদি দুর্নীতি করে থাকেন তাহলে যাবে, না হলে যাবে না। না দেখুন, ইডি সিবিআই এর যে মানে কার্যকরিতা আমরা দেখেছি তাতে হচ্ছে তারা ডাকে, সমন দেয়, অনেক ঘন্টা ধরে জেরা করে, কিন্তু তারপরে কিছুই হয় না, মানে তারা নেতারা ছাড়া পেয়ে আবার চলে আসে। আমি যে কথাটা বলতে চাইছি যে আপনি বললেন যে বিরোধীরা কি তাহলে একটা স্টেটাস সিম্বল পাচ্ছে যে আমার বিরোধিতাটা এতটাই লেভেলে উঠে গেছে যে আমাকে ইডি সিবিআই ডাকতে হচ্ছে। উল্টো দিক থেকে এটাও একটা চিন্তার বিষয় যে কেন্দ্রীয় সরকারে বিজেপি যেরকম ক্ষমতায় আগে ছিল এবারে তো অতটা সেরকম মজবুত জায়গায় নেই। ফলে তারা আগে যদি এই কাজটা করে থাকে যে হ্যাঁ আমি ভয় দেখানোর জন্য পাঠাচ্ছি বা কিছু, তারা কিন্তু এবারে অনেক বেশি সতর্ক থাকবে যে ইডির সঙ্গে তাদের যে রাজনৈতিক যোগাযোগ এটাকে এস্টাবলিশ করতে পারে বিরোধীরা আরো বেশি করে, এবং তাদের যারা কোয়ালিশন পার্টনার তারাও অনেক সময় বিগড়ে যেতে পারে। ফলে কেন্দ্রীয় সরকার কিন্তু অনেক বেশি মানে চিন্তিত থাকবে যে ইডির সঙ্গে তাদের রাজনৈতিক যোগাযোগটা যাতে এস্টাবলিশ না হয়। ফলে সেই জন্যই আমি বলছি রাহুল গান্ধীর এই বক্তব্য, সেটা হচ্ছে ইডির যদি কেউ আধিকারিকরা চিন্তা ভাবনা করে যে এবারে ডাকা হবে, সেই ডাকটা কিন্তু আরো পিছিয়ে যাবে এবং তারা অনেক বেশি আরো তথ্য সংগ্রহ করে তারপরে ডাকবে। আচ্ছা আচ্ছা, আমি 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 এই নিয়ে প্রত্যেকের প্রতিক্রিয়া নেব। একটা বিরতির পর ফিরে আসি, সঙ্গে থাকুন। রাহুল গান্ধীর মধ্যরাতে এক্স স্যান্ডেলে পোস্ট এবং তা নিয়ে বিতর্ক, নির্দিষ্টভাবে নানা গোটা বিষয়টা বিভক্ত। বিজেপি বলছে মিথ্যাচার করছেন এবং কংগ্রেসের তরফ থেকে এবং বিরোধীর তরফ থেকে রাজনৈতিক প্রতিহিংসা। আমি সবার কাছে প্রতিক্রিয়া নেব খুব সংক্ষেপে। শুভজিৎ, আমি তো প্রথমেই বললাম যে সার্বিকভাবে দেশে যে পরিস্থিতি সেখানে বিরোধী রাজনৈতিক দল বিজেপির বিরোধিতা করলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তাকে দেশ বিরোধী হিসেবে ট্যাগ করে দেওয়া হচ্ছে। সেখান থেকে এইটা একটা তার একটা সিচুয়েশনে তার একটা কানেকশন দেখাই যাচ্ছে যে যেহেতু উনি বিরোধী দলনেতা ইজ ভেরি মাচ ভোকাল ইনসাইড দ্য পার্লামেন্ট, এবং সেক্ষেত্রে বিজেপি এখন বুঝতে পারছে যে ওনার ভয়েসটা আটকানোটা প্রয়োজন, এ কারণে এই ধরনের কার্যকলাপ ওরা করছে। মৃত্যুঞ্জয়, নারদা স্ক্যামে শুভেন্দু অধিকারীকে কাগজে মুড়ে টাকা নিতে দেখা যাচ্ছে, সেই ভিডিও তৃণমূল কংগ্রেস প্রকাশ করেনি, বিজেপির পার্টি অফিস থেকে বিজেপি প্রকাশ করেছিল। আজকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, বসন্তগৌড়া পাতিল যে মানে কর্ণাটকের প্রাক্তন বিজেপি বিধায়ক, তিনি বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোভিডের সময় 40,000 কোটি টাকার দুর্নীতি হয়েছিল। ইডি তার বাড়িতে একবারের জন্য নোটিশ অবধি পাঠায়। নারদা স্ক্যাম যেটা সেটা দুর্নীতি বলে তো মনে করছে না, আমি বলছি দুর্নীতি কি দুর্নীতি নয়, তার দায়িত্ব সিবিআই তদন্ত হচ্ছে, সিবিআই প্রমাণ করবে। তার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি চ্যানেলে এসে বলে দিতে পারে না এটা দুর্নীতি হয়েছে বা দুর্নীতি হয়নি। সিবিআই এর দায়িত্ব একবারের জন্য শুভেন্দু অধিকারীকে নোটিশ পাঠিয়ে তাকে জেরা করে তাকে অ্যারেস্ট অবধি করা হয়নি। 3 নম্বর বলছি ছগন ভুজবাল, মানে অনিন্দতা যে নামগুলো বলেছে তার বাইরে গিয়ে বলছি, মহারাষ্ট্র স্বর্ণ কেলেঙ্কারি, ছগন ভুজবালের সম্পত্তি 20 কোটি সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছিল, অ্যাটাচ করেছিল। সেই ছগন ভুজবাল বিজেপিতে যাওয়ার পরে ইডি সেই মামলা প্রত্যাহার করে নিয়েছে, তার মানে যার সম্পত্তি অ্যাটাচ করে তার মামলা প্রত্যাহার করে না। এই ধরনের ঘটনা আমরা বিরোধী দলনেতারা যাদের বিরুদ্ধে একসময় বিজেপি অভিযোগ করেছে তাদের বিরুদ্ধে, তারা বিজেপিতে গেলে তাদের বিরুদ্ধে এক ফোঁটাও তদন্ত হচ্ছে না। আজকে ভারতবর্ষে এই প্রশ্ন অমিত শাহকে অনেকবার করা হয়েছিল, অমিত শাহর বক্তব্য সব ক্ষেত্রেই যে কোন ক্ষেত্রে মামলা বন্ধ হয়নি, চলছে। 2014 থেকে 2024 অবধি এই মামলার হার বিরোধীদের ক্ষেত্রে 60% ইনক্রিজ হয়েছে। শুধু তাই নয়, পরিসংখ্যান বলছে যে বিজেপির যে এই বছর থেকে যদি এই যুক্তি দেওয়া হয় যে বিরোধীদের ক্ষেত্রে দুর্নীতির বিষয়ে ফাঁস হচ্ছে আরো বেশি, উল্টো যুক্তি কথা বলে এই বছর যে বিজেপির মন্ত্রিসভা হয়েছে তাতে মন্ত্রিসভাতে দেখা যাচ্ছে 27 জন মন্ত্রিসভার সদস্য যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে, তার মধ্যে 19 জনের বিরুদ্ধে যে মামলা আছে তার মধ্যে নারী নির্যাতনের মামলা এবং মানে মানে এমন কিছু মামলা আছে যে মার্ডার কেসেরও মামলা আছে, ধর্ষণের অভিযোগ আছে, হ্যাঁ আছে, 19 জনের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা আছে। তাহলে সেইগুলো কি হবে? ভারতীয় জনতা পার্টি নিয়ে আলোচনা করে আমরা সময় নষ্ট সবগুলো পলিটিক্যাল কেস নয়, বলো যদি তুমি যদি নিরপেক্ষ হও, ক্রিমিনাল অফেন্সও আছে, অনেক কিছু পলিটিক্যাল কেস নয়, মানে তুমি যদি নিরপেক্ষ হও তাহলে তুমি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও যেতে পারো, কংগ্রেসের বিরুদ্ধেও যেতে পারো, সিপিএম এর বিরুদ্ধেও যাও।
কেরালাতে সিপিএম এর বিরুদ্ধেও তুমি তদন্ত করো, পশ্চিমবঙ্গে তৃণমূলের কেউ যদি যুক্ত থাকে তদন্ত করো, যেখানে কংগ্রেস আছে কর্ণাটকে কংগ্রেসের যদি কেউ যুক্ত থাকে তদন্ত করো। কিন্তু বিজেপির বিরুদ্ধে যারা আছে, অমিত শাহ কি বলছে ব্যাপার না, আমরা চোখের সামনে ভারতবর্ষের মানুষ এবং সাংবাদিকরা দেখতে পাচ্ছে, একজনের বিরুদ্ধে তদন্ত নিয়ে তুমি একটা প্রতিবেদন একটা নিয়ে একটা শো করেছো, তুমি সব্যসাচী একটা শো করেছো বিজেপির এর বাড়িতে ইডি তদন্ত হচ্ছে, একটা শো করেছো কবে 24 ঘন্টা লাস্ট 2014 থেকে 24 বিজেপির এই নেতার বিরুদ্ধে বাড়িতে ইডি সিবিআই গেছে। আমি মৃত্যুঞ্জয়ের কথা ধরেই, অমিত শাহের বক্তব্য ধরেই বলছি, মামলা চলছে, মানে মামলা সতর্কভাবেই চলতে থাকবে অনন্তকাল ধরে, আর আমরা দুর্নীতি নিয়ে চর্চা শো করে যাব। সব্যসাচী, দুটো কথা। ভাগ্যিস তুমি অলরেডি বলে দিলে, মাননীয় হোম মিনিস্টার মানে অমিত শাহ তো আর এমনি সেমনি লোক নয়, উনি যখন হোম মিনিস্টার হয়ে পার্লামেন্টে এই কথাটা বলেন, ডেফিনেটলি তার একটা ওয়েটেজ দেওয়া উচিত বলে আমি মনে করি। এবার তৃণমূল অন্যরকম মনে করতেই পারে। তৃণমূল আবার আমাদের ক্যাবিনেট, আমাদের মন্ত্রী নিয়ে কথা বলছে, কারণ ওদের তো ঠকবাজতে গা উজাড় হয়ে যায়, আপাদ মস্তক সব চুরি, রেপ, অমুক তমুক অনেক কিছু, কিন্তু তারা দুষ্টু ছেলে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এই ধরনের কথা আমরা শুনেই থাকি। এবং ওদের লোক খুঁজে পাওয়া যায় না বলে ফিল্ম স্টার অমুক তমুক একে ওকে তাকে স্টার এমপি। আমি একদম খুব সংক্ষেপে, তুমি অনেকক্ষণ মৃত্যুঞ্জয়কে টাইম দিচ্ছ, আমি শুধু একটাই কথা বলতে চাই। তুমি যে দ্রুতগতির কথাটা বললে, আজকে দুপুরবেলা আমাদের চিফ স্পোক্সপারসন শ্রমিক ভট্টাচার্য স্টেটমেন্ট দিয়েছে যে আমরাও চাই, সত্যি সত্যি আমরাও চাই যে সিবিআই ইডি আরেকটু এগোক, আরেকটু তাড়াহুড়ো করে একটু, সে তো অনেকদিন ধরেই চেয়ে যাচ্ছেন, অনেকদিন ধরেই বলে যাচ্ছেন, এগোচ্ছে না। আমরা তো চালাই না ওই দুটো এজেন্সিকে, যে যাই মনে করুক। বিচারপতি অমৃতা সিনহার মন্তব্য আমরা করি যে কতটা বিরক্ত তিনি তদন্ত নিয়ে। ফেড আপ আমরা, যেহেতু বিজেপি সেন্ট্রাল এজেন্সি চালায় না, সেন্ট্রাল এজেন্সি তাদের নিজেদের গতিতে চলে। তুমি ফেড আপ, কিন্তু শুভেন্দু অধিকারী ফেড আপ না। এক সেকেন্ড, আমি জাস্ট একটা সেন্টেন্স আমি শুধু বলতে চাই যে আমরা ডেফিনেটলি চাইবো যে ইডি সিবিআই গুছিয়ে, যেরকম ওরা ইন্টারভেনশন করে, ইনভেস্টিগেট করে, সেটা করুক, কিন্তু যে অ্যালায়েন্স শুধু এইটার উপর বেস করে তাদের এই কথাগুলো পার্লামেন্টে বলা ছাড়া আর কোনো কথাই নেই। সিবিআই তদন্তটা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করুক, আপনি দেখুন, অজিত পাওয়ারের বিরুদ্ধে অভিযোগ ছিল 70,000 কোটি টাকা শেষ দুর্নীতি। প্রধানমন্ত্রী বলেছিলেন সবচেয়ে বড় দুর্নীতিবাজ কা নাম অজিত পাওয়ার, সে অজিত পাওয়ারকে দলে নিয়েছেন, আমার বলার কিছু নেই। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কাঁথি সারদা গার্ডেন, কাঁথি কোঅপারেটিভ ব্যাংক, সারদা নারদা, কাঁথি আবাসন দুর্নীতি, প্রাথমিক টেট, উচ্চ প্রাথমিক টেট, কাঁথি সমবায় ব্যাংক, ট্রান্সপোর্টে 750 কোটি টাকা দুর্নীতি। একটাও তদন্ত কেন হলো না? উত্তর নেই। তাপস রায়ের বাড়িতে যেদিন ইডি গিয়েছিল সেদিন শুভেন্দু অধিকারীকে মিডিয়া জিজ্ঞেস করেছিল, উনি বলেছিলেন চোরের বাড়িতে ইডি যাবে না তো কার বাড়িতে যাবে। সেই তাপস রায়কে একসাথে বসে সম্বর্ধনা দিয়েছে, পুষ্পস্তবক দিয়েছে এবং একসাথে প্রেস কনফারেন্স করেছে। মুশকিল হচ্ছে কি, আপনি কংগ্রেস বা বিরোধী দলে থাকলে আপনি চোর, আর বিজেপিতে গেলে আপনি সাধু, এটা হতে পারে না। আসলে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছে যে, তার নাম নরেন্দ্র মোদী, এবং জয়শার বিরুদ্ধে বুড়ি বুড়ি অভিযোগ আছে। জয়শা কি করেছে আপনি আমায় পরিষ্কার করে জাস্ট আমি 10 সেকেন্ডে ক্লোজ করছি, আমি এই বলতে দেবেন না। আমার সময় একদম অলরেডি, আমার 5 মিনিট হয়ে গেল, আমার পরের আলোচনায় আসতেই হবে। এবার আমার ইস্যু তো আমাকে তো বলতেই হবে। আজকে যদি নরেন্দ্র মোদী ভেতরে থাকে তাহলে তুমি বলবে না? তুমি তো বলবেই। তো এখন প্রশ্ন হচ্ছে, দেখুন আসলে ইডি সিবিআই কলকাতা হাইকোর্ট থেকে ট্রায়াল কোর্টে প্রতিদিন ভর্ৎসনার শিকার হচ্ছে। আজকে সিবিআইয়ের মামলায় সাক্ষীর জন্য 3 বার শ্রবণ করার পরও সাক্ষী আসে না। তাহলে বলুন ইডি সিবিআই কিভাবে তদন্ত করছে সেটা বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে না। তাহলে প্রদীপদা, আমরা সেই কংগ্রেসের আমলে প্রথম শুনলাম ইডি এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে খাঁচাবন্দি তোতাপাকি বলে, সেই একই জিনিস এবার বিরোধীরা আরও প্রকটভাবে সেই উদাহরণ সামনে আনছেন, আর সেটা নিয়েও কিন্তু শাসক বিরোধী প্রত্যেকেই রাজনীতি করছেন। প্রদীপদা, দেখুন, এবারে সংসদ শুরু হওয়ার পর থেকে বিরোধী রাজনৈতিক নেতৃত্ব যারা বক্তব্য রেখেছেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন, এবং বিজেপি অনেকটা পিছিয়ে আছে সেটাকে মানে তার রিব্যাটাল দেওয়ার ক্ষেত্রে, তার প্রত্যুত্তর দেওয়ার ক্ষেত্রে। তো আমি মনে করেছি যে রাহুল গান্ধীকে বলছি, শুভেন্দু অধিকারী বাটি হাতে আজকে বিক্ষোভ দেখাচ্ছে, মানে কি বিজেপির বাংলায় ভবিষ্যৎ বাটি হাতে? সেটাই জিজ্ঞেস করতে জানতে চাইছি।
না, সেটা বিজেপির মুখপাত্র আছে, উনি বলতে পারবেন। আমি অন্তত এইটুকু বলবো যে বিজেপির কেন্দ্রীয় জায়গা থেকে তাদের কিন্তু সংসদে আজকে প্রশ্ন যেগুলো উঠছে সেখানে কিন্তু তাদের অবস্থা একটু করুন, এবং রাহুল গান্ধী এই বক্তব্য রাখার পরে তারা কিন্তু ইডি সিবিআই যে তাদের একটা যন্ত্র ছিল সেটাও কিন্তু খানিকটা অকেজো হয়ে গেল বলে আমি মনে করি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।